ছিল। আচ্ছা দেখো, আমাদের তুই তো একদিন আসো একদিন আসো না, মেসেজ কি দেখো না? ক্লাস দেখো অনলাইনে, যে রেকর্ড ক্লাস দেই, সত্যি দেখছো? কোশ্চেন ধরলে পারবা? আচ্ছা, আমরা গতদিন একটা ম্যাথে একটু ঝামেলা হয়েছিল, ওই ম্যাথটা চলো আজকে দেখায় দেই। দেখো, ম্যাথটা দেখানোর আগে একটু থিওরি আলোচনা করি। তোমাদের 4th চ্যাপ্টারে কিছু থিওরি আমি দেখাইছিলাম, ওখানের কিছু থিওরি এখানে লাগবে আর কি। কোড বলতে ভেক্টর পারলে এগুলো পারা যায়। দেখো, এখানে একটা রশি আছে, দেখো নিচের দিকে কাজ করতেছে হচ্ছে এমজি, বুঝতে পারছো? এখন আসো, নিচের দিকে যদি এমজি কাজ করে, ধরো এই রশির মধ্যে টান বল কাজ করতেছে টি, আর এই রশির মধ্যেও টান বল ধরো টি কাজ করতেছে, বুঝতেছো? তো এখন আসো, এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয়, এই অ্যাঙ্গেলটাও তাহলে থেটা হবে। এখন আমাকে বলো, এই টি এর এই বরাবর উপাংশটা কি, আমাকে বলতে পারবা? যে এই টি এর এই বরাবর উপাংশ টি কস থেটা, আর এই টি এর এই বরাবর উপাংশটা কি বলো তো? টি কস থেটা। এখন আসো, তোমার এইটা যদি এখানে স্টেবল থাকে, তাহলে আমরা উপরের ফোর্স আর নিচের ফোর্সকে সমান বলতে পারবো না? এখানে যদি একটা বস্তু রাখো, বস্তুটা যদি স্টেবল থাকে, তাহলে আমরা উপরের ফোর্স আর নিচের ফোর্সকে সমান বলতে পারবো। তাহলে উপরে কি পরিমাণ ফোর্স কাজ করতেছে বলতো? 2t cos θ ইকুয়াল কি বলতো? mg। এই ফোর্সটা কাজ করতেছে, বুঝতে পারছো? দেখো, উপরে কাজ করতেছে 2t cos θ, এইটা প্লাস এইটা, আর নিচের দিকে কি কাজ করতেছে? mg। তো এই টপিকের উপর বেস করে আমরা একটা ম্যাথ করব এখন। তোমরা 4 নাম্বার পেজে যাও, 15 নাম্বার কোশ্চেনটা একটু পড়ো। দেখো, 1 মিটার দীর্ঘ 0.1 মিলিমিটার 0.8 মিলিমিটার ব্যাসার্ধের একটি ইস্পাতের তার পি ও কিউ বিন্দুতে লাগানো আছে। তারপরে তুমি কি করছো? তারটির মধ্যবিন্দুতে এম কেজি ভরের একটি বস্তু ঝুলিয়ে দিলে 1 সেন্টিমিটার নিচে নেমে যায়। তো খেয়াল করো, তোমার এখানে একটা তার আছে, এই যে এইটা হচ্ছে পি ও কিউ বিন্দুতে তোমার একটা তার লাগানো আছে। তো তুমি কি করছো? তারটার দৈর্ঘ্য কতটুকু দেওয়া আছে? 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট। এখন তুমি যদি এখানে একটা ভর দাও, হ্যাঁ, তাহলে কি হবে বলো তো? কমন সেন্স কি বলে? এখানে যদি তুমি একটা ভর ঝুলিয়ে দাও, এটা একটু নিচে নেমে যাবে না? বুঝতেছো? তো আমাকে কোশ্চেনে বলে দিছে যে এইটা 1 সেন্টিমিটার নিচে নেমে গেছে। আমি অনেক বেশি দিচ্ছি যদিও। এটা কতটুকু বলো তো? 1 সেন্টিমিটার মানে কত? 0.01 মিটার নিচে নেমে গেছে। তার মানে তুমি যদি এই হাফ পরিমাণ তারকে চিন্তা করো, এই হাফ পরিমাণ তারের দৈর্ঘ্য কতটুকু ছিল? 0.5 মিটার। 0.5 মিটার তারটা এখন দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে এতটুকু হয়ে গেছে না? এটা কি বুঝছো? দেখো, তোমার সম্পূর্ণ তারটা নিয়ে আমরা চিন্তা করতেছি না, আমরা জাস্ট হাফকে নিয়ে চিন্তা করতেছি। এই হাফ পরিমাণ তার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে এই যে এতটুকু হয়ে গেছে, বুঝতে পারছো? এই পয়েন্টের একটা নাম দাও, ধরো এ পয়েন্ট। তাহলে এই পয়েন্টের একটা নাম দাও বি পয়েন্ট। তাহলে পিবি যে দৈর্ঘ্যের তারটা আছে, তারটা তোমার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে কতটুকু হয়েছে বলো তো? পি এ হয়েছে। এখন আমরা কিন্তু চাইলে পি এ দৈর্ঘ্যটা বের করতে পারি, তাই না? কিভাবে বের করব? দেখো, তুমি এই 0.5ও জানো, আবার এই যে এইটাও জানো। তো পি এটা কি তোমার অতিভুজ না? তো অতিভুজটা তোমার কি হবে বলো? আচ্ছা, আমাকে এটা বলার করার আগে আগে একটা কোশ্চেনের আনসার দাও। তোমার এই যে পিবি দৈর্ঘ্যের তারটা বৃদ্ধি পেয়ে পি এ হয়েছে, এটা কেন হয়েছে? আমি একটা ভর ঝুলাইছি। ভর ঝুলানো মানে কি? নিচের দিকে এমজি পরিমাণ ফোর্স কিন্তু কাজ করতেছে, এই জন্যই তোমার দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইছে, তাই না? তো এখন আসো, এটা দৈর্ঘ্যটা হয়েছে কতটুকু? পি এ সমান কি হবে বলো তো? √0.5 স্কোয়ার প্লাস 0.01 স্কোয়ার। দেখো তো এটা কত আসে? 5,000,999। আচ্ছা, তাহলে আমরা এখানে 1 দিয়ে দিতে পারি, সরি এখানে 1 দিতে পারি, তাই না? 5,001 বলতে পারি না এটা?
আচ্ছা, তাহলে আমি পি এটা পেয়ে গেছি। এখন বলো এটা দৈর্ঘ্য ছিল হচ্ছে পিবি মানে 0.5 মিটার, দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে পেয়ে হয়েছে কতটুকু 0.5001 মিটার। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি ডেল এলটা কত হবে 0.5001 মাইনাস 0.5 মিটার। তাহলে এটা কত হবে 0.0001 মিটার। এটা এরকম আসে দেখো তো, এটা থেকে এটা বিয়োগ দাও তো। কত আসে বিয়োগ, এটা আসে না? আচ্ছা, তাহলে আমি ডেল এলটা পেয়ে গেছি। এখন আসো, এই যে ডেল এলটা দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, এই দৈর্ঘ্য বৃদ্ধিটা তো তোমার একটা ফোর্সের কারণেই পাচ্ছিল নাকি? সেই ফোর্সের সূত্রটা আমরা বের করব। তার কিভাবে বের করব? ওয়াই সমান এফ এল আই বাই এ ডেল এল। তাহলে খেয়াল করো, আমরা এফটা বের করতে চাই। এফটা কি? ওয়াই এ ডেল এল বাই এল আই বের করতে পারি না? দেখো এটার কোশ্চেনে ওয়াইটা দেওয়া আছে। ওয়াইটা কত দেওয়া? 2 × 10⁻11। এটা কত? এটার দেখো তোমার তারের ব্যাসটা দেওয়া আছে 0.8 মিলিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে 0.4 মিলিমিটার, তাই না? তাহলে পাই গুণ 0.4 গুণ 10⁻⁻² স্কোয়ার। দেখো পাই আর স্কোয়ার ক্ষেত্রফল, আর ডেল এলটা তো আমরা বের করছি 0.0001। আর তোমার এল আইটা কত ছিল বলো তো 0.5 মিটার। এখন দেখো এফটা কত আসছে। কত? 502.65 × 10⁻⁻6 নিউটন। তুমি মনে হয় একটু ভুল করছো, দেখো তো এটা কত আসে। ইসে নাও, ইঞ্জিনিয়ারিং মোডে নাও। আচ্ছা, আমাকে একটা ক্যালকুলেটর দাও। ও, এটা তো 3 হওয়ার কথা ছিল, তাই না? তাহলে দেখো 20.106 নিউটন। না, তুমি এফটা বের করতেছো। এফটা কি হবে? এইটা এটার সাথে গুণ হবে, এলআইটা নিচে চলে যাবে। এটা কি বুঝছো? তাহলে এই ফোর্সটা কোথায় কাজ করতেছে আমাকে বলো তো। এই ফোর্সটা কোথায় কাজ করতেছে? এই ফোর্সটা কাজ করতেছে এই তারের মধ্যে কাজ করতেছে, তাই না? এই তারের মধ্যে কাজ করতেছিল। এখন আসো আমাদের এই যে কনসেপ্টে দেখো, এই তারের মধ্যে কাজ করতেছে হচ্ছে তোমার 20.106 নিউটন কাজ করতেছে। আর এই অ্যাঙ্গেলটা আমরা চাইলে বের করতে পারি না? দেখো তো, এটা কি বুঝছো তোমরা? এই তারের মধ্যে 20.106 নিউটন কাজ করতেছে। আর এই অ্যাঙ্গেলটা কত বের করো তো একটু। দেখো এই দৈর্ঘ্যটা জানো 0.01 আর এই দৈর্ঘ্যটা জানো 0.5। তাহলে তোমার থেটা সমান কি হবে? থেটা ইকুয়াল tan ইনভার্স 0.5 বাই 0.01। দেখো তো থেটা কত আসে? 88.85 ডিগ্রি। তাহলে এই ফোর্সটার এই বরাবর উপাংশটা কত হবে বলো তো? 20.106 cos 88.85 না? আর এদিক থেকেও তো আরেকটা আছে, দেখো এই দিক বরাবর যে ফোর্সটা কাজ করতেছে ঠিক সেম পরিমাণ ফোর্স এই বরাবরও কাজ করবে। কেন? দেখো তো, এই তারটা আমরা হাফ করে নেওয়ার কারণে এইটা আসছে। সবকিছু তো সেমই আছে দুইটা তারের ক্ষেত্রে। তাহলে এই বরাবর আলটিমেটলি কি কাজ করতেছিল?
20.106 নিউটন। তো তুমি ডিরেক্ট এই সূত্রটাই বসাইতে পারো। তাহলে খেয়াল করো 2 গুণ 20.106 cos 88.85 ইকুয়াল কি বলো তো m ইন্টু 9.8। তাহলে এখান থেকে m এর ভ্যালুটা বের করবা, m বের করতে বলছিল। কলম তো আমার কাছে নাই, কারোর কাছে আছে কিনা জিজ্ঞেস করো। কলম আছে কারোর কাছে এক্সট্রা? তোমাদের কারোর কাছে এক্সট্রা কলম আছে? এখানে কিছু কলম আছে, না না না। এই ম্যাথে কি কারো প্রবলেম আছে? তোমার পড়া কয়টায় ভাই? পড়া কয়টায় ছিল? আচ্ছা আমরা কতটুকু বার করাইছিলাম? কয়জনের গুণাঙ্কে গেছিলাম তো মনে হয়? কত কত পেজে গেছি দেখি, তুমি এখান থেকে দেখো। এখানে এগুলো টাইপ 4 এর 5 এই 5 পর্যন্ত করাইছিলাম তাই না? ও আচ্ছা, এবার 6 নাম্বার কোশ্চেনটা একটু দেখো। তোমরা 8 নাম্বার পেজে যাও, 8 নাম্বার পেজে যে 6 নাম্বার কোশ্চেনটা একটু দেখো। দেখি মুছবো, কারো কি প্রবলেম আছে এটাই? আমরা কালকে ফিজিক্সের নতুন চ্যাপ্টার শুরু করবো, তো কেউ পড়া মিস দিও না কালকে। দেখো এখানে একটা কোশ্চেন বলছে এ ও বি টাই। এখানে তোমরা 8 নাম্বার পেজে যাও, 8 নাম্বার পেজে 6 নাম্বার ম্যাথটা একটু দেখো। কি বলছে? এ ও বি দুইটি তার, এ তারের দৈর্ঘ্য L1 ও ব্যাসার্ধ R1, অন্য একটি বি তারের দৈর্ঘ্য L2 ব্যাসার্ধ R2। উভয় তারে 7 কেজি ভর উলম্বভাবে নিচে চাপানো হলো। এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি 1 মিলিমিটার, বি তারেরও দৈর্ঘ্য বৃদ্ধি পায় বলছে। আচ্ছা এখানে আমাকে কোশ্চেন করছে বি তারের আয়তন অপরিবর্তিত থাকলে উহার পয়জনের অনুপাত বের করা সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। বুঝতে পারছো? ঘ নাম্বার কোশ্চেনটা দেখো। এখানে আমাকে কি বলছে? বি তারেও তুমি 7 কেজি ভরের বস্তু ঝুলাইছো, তাহলে বি তারের আয়তনটা কি হচ্ছে? অপরিবর্তিত থাকতেছে। কথা বলিও না। দেখো এটা কিন্তু তোমার কমন সেন্স। তুমি একটা বস্তুতে যখন একটা ভর ঝুলাবা তখন কি হবে বলো তো? ধরো এই একটা বস্তুর মধ্যে তুমি একটা ভর ঝুলাইছো, এম কেজি ভর এটার মধ্যে ঝুলাইছো, তাহলে এই তারটা বস্তুটা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, ঠিক আছে, এবং সাথে সাথে তোমার পাশে দিয়ে একটু চিকন হয়ে যাবে। আলটিমেটলি আয়তনটা কি কোনো পরিবর্তন হবে? এটাকে তুমি যদি এভাবে টানো, এটা তো দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, একই সাথে ব্যাসটা হ্রাস পাবে, হ্রাস পেয়ে তোমার আলটিমেটলি আয়তনটা সেম থাকবে। বুঝতে পারছো? তো এইটাই আমাকে বলে দিছে যে বি তারের আয়তনটা একই থাকে। তো আমাকে বলছে তাহলে বি তারের পয়জনের অনুপাত বের করা যাবে কিনা। তাহলে আমরা বি তারের পয়জনের অনুপাতটা যদি বের করে দিতে পারি তাহলেই তো আমরা বলতে পারবো যে বি তারের পয়জনের অনুপাত বের করা যাবে। তো খেয়াল করো এটা একটু ডিফারেন্সিয়েশন দিয়ে করতে হবে। তোমাদের কারো কি মনে আছে কিনা? আচ্ছা তোমাদের ইউভি এর সূত্রটা মনে আছে? ডিডিএক্স অফ ইউভি কি করতে হয় বলো তো? আচ্ছা তোমরা বলিও না, তোমরা বলো তো ইউভি কিভাবে করে। ধরো এটা হচ্ছে এফ অফ এক্স, ইউ হচ্ছে এফ অফ এক্স আর ভি হচ্ছে এফ অফ এক্স। ডিফারেন্সিয়েশন কি করছিলা তোমরা? করো নাই? আচ্ছা না করলে হয়তো এটা একটু কম বুঝবা। দেখো এখানে কি করতে হয়, ইউটাকে বাহিরে রাখতে হয়, ডিডিএক্স অফ ভি কে ডিফারেন্সিয়েশন করতে হয়, আবার ভি কে বাহিরে রাখতে হয়, ইউ কে ডিফারেন্সিয়েশন করতে হয়। বুঝতেছ? এটা না বুঝলে আমার ডিফারেন্সিয়েশনের ক্লাস আছে, ওই ক্লাসগুলো যে দেখিও। হ্যাঁ ওগুলার একটা ক্লাস নিব পরীক্ষার আগে তোমাদের, এখন না। আচ্ছা তো এইটা হচ্ছে সূত্র। তো এখন খেয়াল করো আমার যদি নিচে ডিএক্সটা না থাকে, ডি অফ ইউভি হয়, তাহলে এটাও সেম হবে ইউ ডিভি প্লাস ভি ডিইউ। এই সূত্রটা আমরা ফিজিক্সে বেশি ইউজ করবো, ফিজিক্স সেকেন্ড পেপারে এই সূত্র ইউজ। আগে সেম, এখানে জাস্ট ডিএক্সটা আসতেছে না। ডি অফ ইউভি কি হবে? ইউ ডিভি প্লাস ভি ডিইউ।
তো এখানে খেয়াল করো, আমাকে বলছে কি আয়তনটা অপরিবর্তিত থাকে, এই সূত্র লিখে রাখো, তাহলেই এই ম্যাথটা বুঝবা, না হলে বুঝবা না। আচ্ছা, এর আগে আমি আরেকটা জিনিস দেখায় দেই। পয়জনের অনুপাতটা কি ছিল বলো তো? মাইনাস ডেল ডি বাই ডিআই বাই ডেল এল বাই এল আই, এটাই ছিল না পয়জনের অনুপাত? এখন আসো, আমি যদি এই ডেল ডি কি বলতো, ব্যাসের পরিবর্তন, এই ডিআইটা কি ছিল, ব্যাস ছিল। এখন আমি যদি একটু এই কাজটাকে আমরা করতে পারি না, ডেল ডি বাই টু ডিআই বাই টু ডেল এল বাই এল আই, এটা কি করতে পারি? দেখো, এই ডেল ডি কেও টু দিয়ে ভাগ দিছি, ডিআই কেও টু দিয়ে ভাগ দিছি, এই টু টু তো আলটিমেটলি কাটাকাটিই যাবে, তো মাঝখান দিয়ে আমরা এই কাজটা তো করতে পারতেছি। আচ্ছা, ডেল ডি বাই টু এইটা মানে কি বলতো? ডেল আর লেখা যায় না, আর ডিআই বাই টু এটা মানে কি আর আই লেখা যায়, ডেল এল বাই এল আই। এটা কি বুঝছো সবাই? তোমরা কি বুঝছো এটা? তো এখন আসো আমরা ম্যাথটা করি। আচ্ছা, এখানে আমাকে বলছে না যে আয়তনটা অপরিবর্তিত থাকে, তাহলে আয়তনের সূত্রটা কি? দেখো তো, এখানে কি বলছে, এ ও বি দুইটি তার বলছে, তারগুলার ইটা কেমন হয়, গঠনটা সিলিন্ডার আকৃতির হয়। তাহলে এটা দৈর্ঘ্যটা ধরো হচ্ছে এল আই, আর যে ব্যাসার্ধটা আছে, এই যে ব্যাসার্ধটাকে ধরো হচ্ছে আর আই। এটুকু বুঝছো? আচ্ছা, তাহলে এটার আয়তনটা কি হবে? পাই আর আই স্কোয়ার এল আই। এটা কি লিখা যায় বলো তো? আচ্ছা, এবার আসো, আমাকে যেহেতু বলছে, আচ্ছা এখানে আয়তনের পরিবর্তন ডিভিটা ডেল ভিটা কত হবে? জিরো না? কোশ্চেনে কিন্তু বলে দিছে আয়তন কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা, এখানে ডেল ভি দিয়ে যা বোঝাচ্ছে ডিভি দিয়েও সেম জিনিস বোঝায়, ডিভিও কি জিরো। ডেল ভি কি আয়তনের পরিবর্তন, ডিভিটাও তোমার আয়তনের পরিবর্তনই ইন্ডিকেট করে, বুঝতে পারছো? তাহলে এখানে আমি উভয় পাশে ডিটা যুক্ত করব, জাস্ট ডি অফ পাই আর স্কোয়ার এল আই। তো এখন আসো, ডিভি, পাই তো কনস্ট্যান্ট তাই না, কনস্ট্যান্টের কি ডিফারেন্সিয়েশন হবে? হবে না, তাহলে পাইটা বাইরে চলে আসলো। এবার খেয়াল করো, এটা হচ্ছে ইউ, এটা কি বলতো, ভি। বুঝতেছো? এটা কি ইউ, এটা কি ভি। এখন দেখো, ডি, এটাকে আমরা কি করব, ইউটাকে বাইরে রাখবো, আর আই স্কোয়ার ডি এল আই প্লাস, কি করতে হবে, এল আই বাইরে রাখবো, তারপরে ডি আর আই স্কোয়ার। এটা কি বুঝছো সবাই? দেখো, ইউটাকে বাইরে রাখছি, আর আই স্কোয়ার ডি এল আই, এল আইটাকে বাইরে রাখছি, আর ডি আর আই স্কোয়ার লিখছি। বুঝতে পারছো? এই যে আগের মতোই, ইউকে বাইরে রাখছিলাম ডিভি, প্লাস ভি কে বাইরে রাখছিলাম ডি ইউ। তো এখন আসো, আর আই স্কোয়ার ডি এল আই প্লাস, এখন দেখো এই আর আই কে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি ছিল বলো তো? 2x ছিল না? এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি 2x, তাহলে আর আই স্কোয়ার এটার ডিফারেন্সিয়েশন কি হবে? 2 আর আই। তারপরে এখানে তো এল আই আছে, আরেকটা হবে ডি আর আই। ডি আর আইটা কেন আসছে বলো তো? কারণ তুমি তো এটাকে এক্স এর সাথে সাপেক্ষে করতেছিলে, এটাকে তো কোনো স্পেসিফিক কারো সাপেক্ষে করতেছো না, এই জন্য এখানে ডি আর আইটা এক্সট্রা আসছে। আচ্ছা, এবার তুমি একটু কমন নাও, পাই আর আই স্কোয়ার কমন যায়, এটাকে কমন নিয়ে নাও। তারপরে হচ্ছে এল আইটা কমন নাও, কমন নেই, দাঁড়াও, তুমি আর আই স্কোয়ার কমন নিচ্ছ, পাই কমন, সরি আর আই স্কোয়ার কমন নিচ্ছ, তারপর হচ্ছে এল আই কমন নিচ্ছ। তো এইখানে কি থাকে দেখো তো একটু, দেখো এখান থেকে আর আই স্কোয়ার, এখান থেকে কিন্তু এল আইও কমন নিচ্ছ, তাহলে কি পাচ্ছ, ডি এল আই বাই এল আই থাকতেছে না? আর এখান থেকে আর আই স্কোয়ার এল আই কমন নিচ্ছ, তাহলে 2 ডি আর আই বাই আর আই, এইটা থাকতেছে কিনা বলো? দেখো তো, হ্যাঁ ডি কমন নিবা কিভাবে, এখানে ডি এল আই আসছে একসাথে, ডি আর আই আসছে একসাথে, এটা তো ডিফারেন্সিয়াল অপারেটর, এটাকে তুমি তো এভাবে কমন নিতে পারবে না। এখান থেকে বুঝছো? আচ্ছা, এইটা আমরা কেন কমন নিছি, এইরকম ফরম্যাট কেন বানাইছি খেয়াল করো, এই যে আমার এখানে সূত্রের দিকে থাকা, এখানে ডি আর বাই আর আই আছে না, তারপর ডিএল বাই এল আই আছে, তো আমি এই ফরম্যাটটা বানানোর জন্য এখান থেকে যা যা কমন নেওয়া লাগে ওইটা কমন নিচ্ছি।
বুঝতে পারছো? দেখো কি কমন নিছি, এটার নিচে কি লাগবে, ডি এল আই এর নিচে একটা এল আই লাগবে, তো এখান থেকে আর আই স্কোয়ারও কমন নিছি, এল আইও কমন নিছি, তাহলে তোমাকে এখানটার নিচে এল আই চলে আসতেছে। আবার তুমি এখানে আর আই স্কোয়ার আর এল আই কমন নিলে এটার নিচে আর আইও চলে আসবে। এবার আসো তোমার আরও একটা জিনিস কমন নিতে হবে, ডি আর আই বাই আর আই, এটার নিচে কি আছে, ডেল এল বাই এল আই আছে না, তুমি যদি ডেল এল বাই এল আই এটা যদি কমন নাও তাহলে এটা কি এটার নিচে চলে আসবে না, একটু দেখো আমি দেখাই, পাই আর আই স্কোয়ার এল আই, তারপরে তুমি ডি এল আই বাই এল আই এইটাকে কমন নিলে এখানে কি থাকে বলো তো 1, আর এখানে কি থাকতেছে বলো তো প্লাস 2 ডি আর আই বাই আর আই, নিচে হচ্ছে ডি এল আই বাই এল আই, এটা কি লিখা যায়? দেখো তো এটা কেন লিখছি, কেন এটা কমন নিছি বুঝতেছো, এই যে এই ফরম্যাটটা বানানোর জন্য। এটা যদি তুমি কমন নাও তাহলে এই যে এইটার নিচে যে এটা চলে আসবে, বুঝতেছো? এটা একটু কঠিন লাগতে পারে তোমাদের কাছে, বাসায় যে আরেকটু দেখিও, মানে আরেকবার করিও ম্যাথটা। এখন আসো তুমি ডিভি সমান এই যে এইটা পাইছো না, আচ্ছা আমি এখান থেকে আরেকটা জিনিস একটু করে নিতে পারি, আর আই স্কোয়ার এল আই ডি এল আই বাই এল আই, এখানে 1 প্লাসের জায়গায় আমি যদি এখানে একটা মাইনাস লিখি, দেখো 2 এটা মাইনাস ডি আর আই বাই আর আই ডি এল আই বাই এল আই, দেখো এইটাকে কি আমরা সিগমা লিখতে পারি না? দেখো সিগমা সমান কি ছিল, এই যে এইটাই ছিল না, তাহলে এটাকে কি লিখতে পারি আমরা, সিগমা। হ্যাঁ কাটাকাটি করে দিতে পারো, 1 মাইনাস 2 সিগমা, এটা কি কারো বুঝতে সমস্যা আছে? তো এবার খেয়াল করো আমার ডিভিটা কত ছিল, ডিভি কত ছিল, 0 ছিল না, তার মানে এইটা সমান তোমার কত, প্রশ্ন মতে ডিভি ইকুয়াল 0, তাহলে তুমি কি লিখতে পারো, পাই আর আই স্কোয়ার ডি এল আই 1 মাইনাস 2 সিগমা ইকুয়াল কত, 0। এই যে এই পুরাটা ওই সাইডে চলে যাবে, তাহলে কি থাকবে 1 মাইনাস 2 সিগমা ইকুয়াল 0, তাহলে সিগমা ইকুয়াল কি পাচ্ছ, হাফ পাচ্ছ। তাহলে তোমার কিসের গুণাঙ্কটা কত, এই যে তোমার পয়জনের অনুপাতটা কত আসছে, হাফ আসছে, তাহলে আমরা বলতে পারি না যে এটা বের করতে পারবো। বুঝছো তো সবাই? এটা কিন্তু ম্যাথমেটিক্যাল জিনিস না, এটা জাস্ট প্রমাণের মতো জিনিস। তো এটা তোমাকে এই টাইপের কোশ্চেন নর্মালি অ্যাডমিশনে আসে, কিন্তু ঢাকা বোর্ড দেখো 23-এ দিয়ে দিছে, তো যেবার একটু কঠিন কোশ্চেন করতে যাই ওইবার এরকম কিছু দিয়ে দিবে তোমাকে। তাহলে আমি একটু রিক্যাপ করে দেই, রিক্যাপ হচ্ছে বলি, তোমার যারা একটু ডিফারেন্সিয়েশন কম পারো তারা এই সূত্র দুইটা একটু মুখস্থ করে ফেলবা। তুমি যখন ডিডিএক্স অফ ইউভি করতেছ, ইউটা বাইরে আসে, ভিটা ডিফারেন্সিয়েশন হয়, আবার ভিটা বাইরে আসে, ইউটা ডিফারেন্সিয়েশন হয়। আর তুমি যখন এটা নিচে না দিচ্ছ এটাও সেম হয়, ইউটা বাইরে ডিভি প্লাস ভি ডিইউ। এখন আসো আমাকে বলছে যে আয়তনটা অপরিবর্তিত, আর আগে একটা জিনিস মনে রাখবা, ডিভি যাই বুঝো বলো এটা মানে হচ্ছে পরিবর্তন বোঝায়, বুঝতেছ? তো তোমাকে আয়তনটা অপরিবর্তন বলে দিছে, তার মানে ডিভি হচ্ছে ডেল ভি হচ্ছে 0, তার মানে ডিভিটা কত, 0 তোমাকে দেওয়া আছে। এখন আমি একটা তার নিলাম, তারের দৈর্ঘ্য হচ্ছে এল আই, ব্যাসার্ধ হচ্ছে আর আই। এখন এটার আয়তন কি হবে, ভি সমান পাই আর আই স্কোয়ার এল আই। তো এখন আসো, এখন আমরা কি করব, ডিভিটা বের করব, কারণ আমাকে কোশ্চেনের শর্তটা কিসের মাধ্যমে দেওয়া আছে, ডিভি এর মাধ্যমে দেওয়া আছে। তো আমি এটাকে দুই পাশেই ডিফারেন্সিয়েশন করলাম। তো ডিফারেন্সিয়েশন করলে কি আসে, পাই তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের কোনো ডিফারেন্সিয়েশন হয় না, তো আর আইকে ইউ ধরো, এল আইকে ভি ধরো, তাহলে এটা ইউটাকে বাইরে রাখছি, দেখো ইউটাকে একবার বাইরে রাখছি ডি এল আই, তারপরে এল আইটাকে বাইরে রাখছি মানে ভিটাকে বাইরে রাখছি ডি আর আই স্কোয়ার। এরপরে আসো তোমার এটা তো হইলো, আমরা কি জানি এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন 2x, তো এখানে আর আই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি হবে 2 আর আই, এখানে এল আই ছিল, যেহেতু এখানে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি স্পেসিফিক করা নাই, এই জন্য আমরা একটা এল ডি আর আই এক্সট্রা দিচ্ছি। এখন আমাদের সিগমার সূত্রটা হচ্ছে এই যে এটা বানাইতে হবে, বানানোর জন্য আমার ডেল আর এর নিচে আর আই আনা লাগবে, ডেল এল এর নিচে এল আই আনা লাগবে। তো এর জন্য দেখো আমরা আর আই স্কোয়ার এল আই যদি কমন নিই এগুলো চলে আসে। এখন আবার দেখা যাচ্ছে এটার নিচে এটাকে আনা লাগবে, এই জন্য আমরা এটাকেও কমন নিয়ে নিছি, তো তখন এই যে এটা চলে আসছে। তারপর আমরা সিগমাটা মিলানোর জন্য মাইনাসটা এখানে একটা মাইনাস দিয়ে এখানে মাইনাস দিয়ে দিছি, তার মানে এটা হচ্ছে সিগমা লিখতে পারি। আলটিমেটলি থাকতেছে এইটা, যেহেতু ডিভি সমান 0 বলে দিছি আমরা এই পুরাটাকে 0 ধরে সিগমাটা বের করছি।
আচ্ছা, এবার চলো টাইপ 5-এ যাও তোমরা। আচ্ছা, আমি যেই ম্যাথগুলো স্কিপ করি ওগুলা কি তোমরা বাসায় প্র্যাকটিস করো? বাসায় কিন্তু মাস্ট প্র্যাকটিস করবা। দেখো, অসহপীড়ন কি ছিল বলো তো? যে এই যে বস্তুটাকে তুমি টানতেছ, এই বস্তুটা আলটিমেটলি টানতে টানতে তো একসময় ছিঁড়ে যাবে, যেই বিকৃতি ঘটবে আর কি। তো ম্যাক্সিমাম যেই পীড়ন সহ্য করতে পারে এই বিকৃতি ঘটার আগে, সেটাই কি ছিল? অসহপীড়ন। পীড়নের সূত্রটা কি ছিল? F/A ছিল। তো চলো আমরা এবার ম্যাথটা করি। কয়েকটা ম্যাথ করবো আর কি, এই টাইপের কয়েকটা ম্যাথ তোমাদের পড়াইছিল আমি, সেটাও ছিল। প্রথম ম্যাথটা একটু পড়ো, চট্টগ্রাম বোর্ড 22-এ আসছে। একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 1 মিলিমিটার স্কোয়ার। তাহলে এটা কীরকম হতে পারে বলো তো? দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, তারপর অসহপীড়নটাও দেওয়া আছে, বুঝতে পারছো? তারটির এক প্রান্তে 2 কেজি ভর ঝুলালে দৈর্ঘ্য এত মিটার বৃদ্ধি পায়। এই ভরসহ তারটিকে এর আদি দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার এত রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘুরাতে গেলে তারটি ছিঁড়ে যায়। তারটি কেন ছিঁড়ে গেল গাণিতিক বিশ্লেষণ সহ ব্যাখ্যা করো। আচ্ছা চলো এটা আমরা করার ট্রাই করি। আচ্ছা এদিকে তাকাও, তোমাকে এখানে বলছে যে একটা তার দেওয়া আছে, ইস্পাতের তার। তো ইস্পাতের তারের ক্ষেত্রে তোমার এক্ষেত্রে অসহপীড়নটা কত দেওয়া আছে বলো তো? আচ্ছা, তারের দৈর্ঘ্য কত দেওয়া? দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার দেওয়া আছে, তাই না? আর তুমি এখানে চিন্তা করো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফলটা কত দেওয়া আছে? 1 মিলিমিটার স্কোয়ার। তার মানে কত? 1 গুণ 10⁻6 মিটার স্কোয়ার দেওয়া আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা। আর এটার ক্ষেত্রে অসহ যে পীড়নটা দেওয়া আছে, অসহপীড়ন ইকুয়াল 4.76 ইন্টু 10⁻7 নিউটন পার মিটার স্কোয়ার, এটা দেওয়া আছে। এখন আসো, তার মানে এই যে ইস্পাতের তারটা যেটা আছে, এইটা ম্যাক্সিমাম কতটুকু পীড়ন সহ্য করতে পারবে? এতটুকু পীড়ন সহ্য করতে পারবে। এখন এর থেকে যদি তুমি বেশি পীড়ন দাও তাহলে তারটা কি হবে? ছিঁড়ে যাবে না? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে অসহপীড়ন যদি দেওয়া থাকে, আমরা অসহ বলটা বের করতে পারি না? তাহলে তোমার দেখো, অসহপীড়ন সিগমা সমান কি? F/A। তাহলে F ইকুয়াল কি বলো তো? সিগমা A। এই যে এটাকে অসহপীড়ন দাও, নাম দাও তোমরা। পীড়ন বইয়ে সিগমা দিয়েও প্রকাশ করতে পারো, সমস্যা নাই। তাহলে অসহপীড়নটা কত দেওয়া? 4.76 ইন্টু 10⁻7। আর ক্ষেত্রফলটা এই যে দেওয়া আছে, এই যে এটা 1 গুণ 10⁻6। তাহলে এটা কত দেওয়া দেখো তো? 47.6 নিউটন। তার মানে এই তারটা ম্যাক্সিমাম কতটুকু ফোর্স সহ্য করতে পারবে বলো তো? 47.6 নিউটন ফোর্স সহ্য করতে পারবে। এখন আসো, এটাকে কি বলছে যে আমি যদি এটাকে ঘুরাই তাহলে এটা ছিঁড়ে যাবে। মুখটা কোথায়? যাই হোক, দেখো কি বলছে। আচ্ছা, তুমি যদি এই একটা বস্তুকে এইভাবে ঘুরাও, হ্যাঁ, বাহিরের দিকে কোন ফোর্সটা কাজ করে বলো তো? বাহিরের দিকে একটা ফোর্স কাজ করে না, কেন্দ্রবিমুখী, Fc সমান m⍵²। আর এই ফোর্সটা বাহিরের দিকে কাজ করে কিনা বলো? এখন খেয়াল করো, তুমি যদি এই বস্তুটাকেই এত জোরে ঘুরাও যে এই ফোর্সটা, বাহিরের দিকে যে ফোর্সটা কাজ করতেছে, এই ফোর্সটা এই অসহ বলকে অতিক্রম করে যায়, তাহলে তোমার তারটা কি ছিঁড়ে যাবে না? এটা হচ্ছে চতুর্থ চ্যাপ্টার আর সপ্তম চ্যাপ্টারকে মিলাই কোশ্চেনটা করছে। এটা কি বুঝছো তোমরা? তুমি যদি এই বস্তুটাকে এইভাবে ঘুরাও, বাহিরের দিকে তো একটা ফোর্স কাজ করতেছে,
এখন এই বস্তুটা ম্যাক্সিমাম কতটুকু ফোর্স সহ্য করতে পারবে এইটা। এখন তুমি ঘুরানোর সময় যে ফোর্সটা কাজ করতেছে ওইটা যদি এই ফোর্সটাকে অতিক্রম করে যায় তাহলে তো ছিঁড়ে যাবে নাকি, আর যদি অতিক্রম না করে তাহলে ছিঁড়বে না। বুঝতে পারছো? তো কেন্দ্র বিমুখী বলের সূত্রটা কি ছিল? এম ওমেগা স্কোয়ার আর, এটা আরেকটা সূত্র ছিল, তোমরা মেবি এটার সাথে বেশি পরিচিত, এম বি স্কোয়ার বাই আর। তো এইটা আর এটা এটা ওমেগা কি এখানে বলো তো? কৌণিক বেগ। তো কৌণিক বেগ দেওয়া থাকলে এটা সূত্র ইউজ করি, আর ভি ছিল হচ্ছে রৈখিক বেগ। তো এখন আসো, তুমি যখন এরকম একটা দণ্ডকে বৃত্তাকার পথে ঘুরাচ্ছ এরকম, তাহলে এইটার রেডিয়াসটা কি এই দণ্ডের সমান হবে না? বৃত্তাকার পথের রেডিয়াসটা কি হবে দেখো, এই দণ্ডের সমান হবে কিনা বলো। তুমি এখানে কি করতেছ দেখো তো, এই যে একটা দণ্ডকে এই বৃত্তাকার পথে ঘুরাচ্ছ, বুঝতে পারছো? তাহলে রেডিয়াসটা কি হবে এই দণ্ডের সমান হবে। তো এখন আসো আমরা এটার ক্ষেত্রে এফসিটা বের করি। এফসি সমান কি? এম ওমেগা স্কোয়ার আর। তাহলে এমটা এখানে কত দেওয়া আছে? 2 কেজি, তাই না? 2 গুণ ওমেগা দেওয়া আছে হচ্ছে 4 রেডিয়ান পার সেকেন্ড, 4 স্কোয়ার, আর ব্যাসার্ধটা হবে এটা দৈর্ঘ্যের সমান, তার মানে এটা হচ্ছে 2 দাও, 16, 16 গুণ 4 কত হবে? 64 নিউটন। বুঝতেছো? তার মানে তুমি যখন এটাকে ঘুরাচ্ছ বাহিরের দিকে কতটুকু ফোর্স কাজ করতেছে? 64 নিউটন। আর এটা ম্যাক্সিমাম সহ্য করতে পারে কত? 47.6 নিউটন। তাহলে এই তারটা ছিঁড়ে যাবে না তখন? তো যেহেতু লিখো, যেহেতু এফ সি ইজ গ্রেটার দ্যান এফ, সুতরাং ঘুরানোর ফলে কেন্দ্র বিমুখী বল অসহ বল থেকে বেশি, সুতরাং তারটি ছিঁড়ে যাবে। এটার একটা উদাহরণ বলো তো, তোমরা এরকম ঘুরায় তার ছিঁড়ছ কখনো এরকম হয়েছে? দেখবা কি তোমরা, এই যে আমি ছোটবেলায় যেটা করতাম, ওই যে কাঁথা সেলাই করে না, ওই কাঁথা সেলাই করা সুতার মধ্যে করে ঘুরানোর ট্রাই করতাম এরকম 2-3 করে, পরে কিছুক্ষণ ঘুরাইলে ওইটা ছিঁড়ে যেত। কেন ছিঁড়ে যায় বলো তো? ওই সেলাই করার যে সুতাটা আছে, সেলাই করার সুতাটা কিন্তু অনেক চিকন থাকে, তাই না? তো তুমি যখন একে ঘুরাবা, এখানে একটা বস্তু বেঁধে, তখন বাহিরের দিকে তো এম ওমেগা স্কোয়ার আর কাজ করতেছে, আর এইটার একটা আছে না, তোমার ম্যাক্সিমাম সহ্য ক্ষমতা। তো সহ্য ক্ষমতাটা যখন এটা ক্রস করে যাইতো তখন এটা ছিঁড়ে যেত আর কি। বল বৃদ্ধি পেতে থাকে না, তুমি যত স্পিডে ঘুরাবা বাহিরের দিকে কি তত ফোর্সটা তত বৃদ্ধি পাবে। তো তোমার তো এটার তো একটা সহ্য ক্ষমতা, ম্যাক্সিমাম সহ্য ক্ষমতা আছে নাকি? এর থেকে বেশি যখন চলে যায় তখনই এটা ছিঁড়ে যায়। দেখি 2 নম্বর কোশ্চেনটা পড়ো তো একটু। মুখটা কি করলাম? দুই নম্বর কোশ্চেনটা পড়ো দেখি, এটা তোমরা ট্রাই করো তো। দুই নম্বর কোশ্চেনটা নিজেরা ট্রাই করো।
এটা 4 রেডিয়ান পার সেকেন্ডের বেশি ছিল তবে এটা বলা যায় না ওমেগা আছে 4 রেডিয়ান পার সেকেন্ড এটা বলা যায় অসহবল নির্ণয় করতে বলছে প্রথমটায়। প্রথমটা তো বের হয়ে গেছে সেকেন্ডে উদ্বেগের সর্বনিম্ন কত বেগে ঘোরালে ছিঁড়ে যাবে? হ্যাঁ ওমেগা বের করো। ওমেগা আছে 4 রেডিয়ান পার সেকেন্ড হ্যাঁ তাহলে এটাই হচ্ছে, দুইটাই বের করে দেখাও। ওমেগা আসলে ভি সমান কি ওমেগা আর দিয়ে দাও। বেগ রৈখিক বেগ স্পেসিফিক তো বলে দেয় না কোন বেগ বের করতে বলছে, তাই না? তো রৈখিক বেগ কৌণিক বেগ দুইটাই বের করতে পারো। তোমরা কি পারছো? কেউ কারোটা দেখিও না, নিজে নিজে করো, না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। আবরার কি পারছো? গ পারছো? এফটা বের করতে বলছে না? হ্যাঁ তোমার মিলছে, যাওয়াদের মিলছে। তোমাদের সাথে ওরা কি গ্রামে চলে গেছে? কলেজে যাও না? বলো কি কলেজে যাও না? বাসায় কলেজে চলে যায় কল। তোমাদের কি মিলছে? আচ্ছা না পারলে বোর্ডে দেখো। অসহবল নির্ণয়, আচ্ছা গ পারছো তোমরা? গ কত আসছে? এফটা কত আসছে বলো তো? 48 নিউটন। তার মানে এই বস্তুটা একটা আধার 3 মিটার লম্বা, এত মিটার বস্তুতে থেকে 10 কেজি ভরের একটা বৃত্তাকার পথে ঘোরাচ্ছেন। তার মানে তুমি যখন এটাকে বৃত্তাকার পথে ঘোরাচ্ছ, দেখো এটাকে যখন বৃত্তাকার পথে ঘোরাচ্ছ, এ ম্যাক্সিমাম কতটুকু ফোর্স সহ্য করতে পারবে? 48 নিউটন না? এটা অসহবল কিনা বলো? ম্যাক্সিমাম 48 নিউটন সহ্য করতে পারবে, এর থেকে বেশি ফোর্স দিলে এটা ছিঁড়ে যাবে। তাহলে দেখো আমরা এফসি ম্যাক্সিমাম কত দিতে পারবো? 48। তাহলে এফসি এর সূত্রটা কি জানি? এম ওমেগা স্কোয়ার আর আরটা কি হবে? এটার দৈর্ঘ্যের সমান হবে 0.3 মিটার। তো এখন আসো তোমার ওমেগা কি হবে? ওমেগা সমান √FC/mr। আচ্ছা এখানে আরটা কি কোশ্চেনে দেওয়া আছে? না, এটা তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে। ও আর দেওয়া আছে, ঠিক আছে সরি। তাহলে এফসি কত? 48, এম কত দেওয়া আছে কোশ্চেনে? 10 কেজি গুণ এটার ব্যাসার্ধ কতটুকু হবে? 0.3। দেখো তো এটা কত আসে? 4 রেডিয়ান পার সেকেন্ড আসে। আচ্ছা বলো তো ভি এর সূত্রটা কি ছিল? ভি সমান ওমেগা আর না? আচ্ছা এটা কৌণিক বেগ আসছে তাই না? এখন তোমাকে তো কোশ্চেনে বলে দেয় নাই কৌণিক বেগ বের করতে বলছে, তো তুমি রৈখিক বেগটাও বের করে দাও, দুইটাই বের করে দাও। তাহলে ভি সমান ওমেগা আর। আর স্পেশালি রোফের যারা, তারা একটু ভালোভাবে এগুলো মেনটেন করিও। আবার বাড়াইছে? এগুলো কেমন কথা? টিচাররা নিজেরা খাতা দেখে নাকি কাউকে দিয়ে দেখায়? এটা কি বুঝছো তোমরা? আচ্ছা এখন আসো এরপরের কোশ্চেনটা দেখো। আচ্ছা এটা টাইপ 5 গেছে, এরপরে আসো টাইপ 6। আচ্ছা দেখো টাইপ 6 করার আগে আমি 2-3টা সূত্র লিখি, যে সূত্রগুলো তো তোমাদের পড়াইছিলাম। একক আয়তনে সঞ্চিত শক্তির সূত্রটা কি ছিল বলো তো? একক আয়তনে সঞ্চিত শক্তি, ইজি সূত্র, হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি, তাই না? একক আয়তনে সঞ্চিত শক্তির সূত্রটা কি ছিল? হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি। মোট সঞ্চিত শক্তি ছিল কি? হাফ এফএল। এই সূত্রটা প্রথমে শিখছিলাম,
এরপরে কি ছিল, হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই এল আই, তাই না? এটা ছিল। আরেকটা সূত্র বলছিল, কি ছিল? ও, ওইটা একক আয়তনে ছিল। আচ্ছা ঠিক আছে, লাগবে না। এটা কি সবাই বুঝছো? এই সূত্রগুলো তো পড়াইছিলাম প্রমাণ টমান সহ। যাওয়ার কি ভিডিও দেখছিলা নাকি পাইছিলা এগুলা? দেখো এবার কোশ্চেনে দেখো, 1 নাম্বার কোশ্চেনটা, পি তারটি প্রসারিত করতে কি পরিমাণ কাজ করতে হয়েছে? কি লাগাই দিছো তোমরা ভাই? গ, পি তারটি প্রসারিত করতে কি পরিমাণ ফোর্স প্রয়োগ করা হয়েছে? আচ্ছা, পি তারটার ক্ষেত্রে একটু তাকাও। পি তারের মধ্যে ফোর্স দেওয়া আছে 98 নিউটন। 98 নিউটন দেওয়া আছে। এটা দৈর্ঘ্য বৃদ্ধি কি দেওয়া আছে? পি ও কিউ দুইটি তারের উপরোক্ত ব্যবস্থায় ওজন ঝুলিয়ে দৈর্ঘ্য প্রসারণ। আচ্ছা, এটা দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে। দেখো ছোট হাতের এল কত দেওয়া আছে পি এর জন্য? 3.1 ইন্টু 10 ইনভার্স মাইনাস 3 মিটার। দেখো এদিকে তাকাও, ফোর্সও দেওয়া আছে, দৈর্ঘ্য বৃদ্ধিও দেওয়া আছে। তাহলে মোট সঞ্চিত শক্তির জন্য কোন সূত্র ইউজ করবে বলো তো? উপরেরটা ইউজ করবে না? দেখো তোমার ফোর্সও দেওয়া আছে, ছোট হাতের এলটাও দেওয়া আছে, ওয়াই এ দেওয়া আছে, ওয়াইও দেওয়া আছে, এও দেওয়া আছে। তাহলে যে কোনো একটা ইউজ করো, তোমার ইচ্ছা। তাহলে মোট সঞ্চিত শক্তি তুমি ই দিয়ে, ই সমান কি লিখতে পারো? হাফ পি। হ্যাঁ, না একক আয়তনে বললে, এখানে তো একক আয়তনে বললে তোমাকে বলে দিবে কোশ্চেনে যে একক আয়তনে কৃত কাজ অথবা একক আয়তনে সঞ্চিত শক্তি বের করো। আর যদি তোমাকে বলে যে সঞ্চিত শক্তি বের করো, তাহলে নিচে দিতে। এফটা কত দেওয়া? 98। তোমরা কি বুঝছো সবাই এই ম্যাথ? এরপরেরটা দেখি, নিজেরা করো তো। আচ্ছা, নিজেরা করা লাগবে না, আমি করাই দিই। এরপরেরটা নিজেদেরকে করতে দিব। দুই নম্বর কোশ্চেনটা একটু পড়ো কষ্ট করে। ডিও তো ইউজ করছে, দেখি। এর মান ভুল বসাইছিল। কত আসছিল আনসার আগেরটা? 5 তোমরা এই সূত্রটা ইউজ করবে এই ক্ষেত্রে, কারণ এই ক্ষেত্রে তোমার ওই যে ক্ষেত্রফলটা তো তোমার চেঞ্জ হচ্ছে, ওই চেঞ্জ ক্ষেত্রফলটা বলে দেওয়া নেই, বুঝতে পারছো? 2 কি পড়ছো সবাই? দুই এর গ,
প্রথম তারের একক আয়তনে সঞ্চিত শক্তি বের করতে বলছে না? তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি কি? ইউ সমান হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি। হাফ পীড়ন কি বলতো? এফ বাই এ ক্ষেত্রে কি দেওয়া আছে? দেখো তার তিনটিতে এত বল প্রয়োগ করা হলো, যথাক্রমে এত 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 পার্সেন্ট বৃদ্ধি পেল। দেখো একই দৈর্ঘ্যের তিনটি তারের ব্যাস দেওয়া আছে। আচ্ছা পীড়ন কি এফ বাই এ হবে না? এফ কত? 6 × 10⁻³ এটা কত আছে? দেখো ব্যাসটা দেওয়া আছে 3 মিলিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? 1.5। তাহলে পাই গু 1.5 × 10⁻³ আর বিকৃতিটা একটু খেয়াল করো, বিকৃতি কি ছিল বলো তো? ডেল এল বাই এল আই ছিল কিনা বলো? এখানে ডেল এলটা কত? প্রথম তারের ক্ষেত্রে 4%, তার মানে তোমার 0.04 এল আই বাই এল আই। তাহলে এল আই কাটা যাবে, এপসাইলন সমান কত হবে? 0.04। এইটা নেক্সটটা তোমরা করো দেখি। তিন নাম্বারটা পারো কিনা? হাতে হাতে করো। মিলছে আনসার? যেটার ওয়াই বেশি সেটা বেশি গ্রহণ করতে হবে। দুইটার ক্ষেত্রে ওয়াই এ হবে। তোমার কি পারছো? কি বলছে? এ ও বি দুইটি ভিন্ন তারের রডের প্রত্যেকটির দৈর্ঘ্য 2 মিটার, ব্যাসার্ধ দেওয়া আছে। হ্যাঁ হবে। উভয় তারে 30 জুল বিভব শক্তি প্রয়োগ করায় রড দুটির দৈর্ঘ্য এত মিটার বৃদ্ধি পায়, ব্যাসার্ধ যথাক্রমে এত এত মিটার হ্রাস পায়। আচ্ছা, ভবন নির্মাণের ক্ষেত্রে এ ও বি দুইটির মধ্যে কোনটি বেশি কার্যকর হবে সেটা আমাকে বের করতে বলছে। বুঝতেছ? আচ্ছা বলো তো যে কিসের ক্ষেত্রে তোমার কোনটা বেশি কার্যকর হবে, এটা কিসের উপর ডিপেন্ড করে? যেটার
ওয়াইটা বেশি হবে, সেটা বেশি কার্যকর হবে, তাই না? তো দেখো আমরা এটা বের করি। প্রথমটার ক্ষেত্রে আমি একটা বের করে দেই, আরেকটা তোমরা বাসায় যেয়ে বের করবা। এখানে ইউ তো দেওয়া আছে, তাই না? ইউ সমান কি হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই এল আই, এটা হচ্ছে ইউ এর সূত্র, তাই না? আচ্ছা, আমরা এই সূত্রটা কেন ইউজ করতেছি ওয়াই বের করতে? কারণ আমার বিভব শক্তিটা দেওয়া আছে, বুঝতে পারছো? তাহলে ওয়াই এর সূত্রটা কি হবে? ওয়াই ইকুয়াল টু ইউ এল আই বাই এ এল স্কোয়ার। এটা কি লেখা যায়? দেখো তো। তাহলে ওয়াই এটাকে কি হবে? ওয়াই এর জন্য বের করো। দেখো দুইটার ক্ষেত্রে বিভব শক্তি সেম দেওয়া আছে, 2 গুণ 30 গুণ এল আই কত দেওয়া আছে? দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার দেওয়া আছে। দেখো ব্যাসার্ধ দেওয়া আছে 5.6 ইন্টু 10 ইনভার্স মাইনাস 3, তাহলে এ কি হবে? 5.6 ইন্টু 10 ইনভার্স মাইনাস 6 গুণ ছোট হাতের এলটা কত দেওয়া আছে? এটা কি বুঝছো সবাই? তাহলে এটা আমরা ওয়াই এটা পেয়ে যাব না? দেখো ঠিক সেম ভাবে আমরা ওয়াই বিটা বের করব। ভাই যে ওয়াই মানে ইয়গের মডুলাসের উপর ধ্রুবীয়তা নির্ভর করে, তাহলে কি যেরকম যে বাল্ক মডুলাসের উপর কি কি নির্ভর করে? বাল্ক মডুলাসের সংগম্যতা। বাল্ক মডুলাস হচ্ছে তোমার একটা বস্তুকে কতটুকু কম্প্রেস করা যাবে, ওইটা হচ্ছে বাল্ক মডুলাস দিয়ে ডিপেন্ড করে। একটা উদাহরণ দেন, মানে যেমন তুমি একটা ইসে দাও, একটা ফুটবলকে, একটা ধরো বেলুনকে পানির নিচে ডুবাও, বেলুনটাকে পানির নিচে দিলে কি হবে? এটা কম্প্রেস হয়ে যাবে না চাপের কারণে? কিন্তু একটা ফুটবলকে পানির নিচে দাও, এটা কি ওই রকম কম্প্রেস হবে? কারণ কি ফুটবলের বাল্ক মডুলাসটা বেশি, তো যার বাল্ক মডুলাস বেশি তার কম্প্রেসিবিলিটি কি বলতো কম। বি আর সি ব্যস্তানুপাতিক ছিল না এটা? শেয়ার মডুলাস হচ্ছে এটা তোমার একটা বস্তু যার শেয়ার মডুলাস বেশি তাকে মোচড়ানো তত কঠিন হয়, বুঝতে পারছো? যেমন তুমি এই যে একে চিন্তা করো, একে তুমি একটু ফোর্স দিয়ে মোচড় দিলেই একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে যাবে, কিন্তু লোহাকে এমনি মোচড়াও, লাভ হবে না, বুঝতে পারছো? আর ভাই বাল্ক মডুলাসের সাবমেরিনের ক্ষেত্রে সাবমেরিন থেকে ওইটা তো লোহা দিয়ে বানায়, ওইটার হিসাব নিকাশ ওগুলো আলাদা। বাল্ক মডুলাস সাবমেরিন ওগুলো হিসাব নিকাশ ওইটা তো লোহা দিয়ে বানায়, এমন ভাবেই বানায় যাতে কম্প্রেসটা না হয়। লোহা দিয়ে বানায় না, ওইটার কম্প্রেসিবিলিটি মানে এটা অনেক বেশি সহ্যতন্ত্র। আচ্ছা আচ্ছা, এবার আমরা এরপরের টাইপে যাব, কিন্তু এরপরের টাইপটা তোমার এখানে দেওয়া নাই, বুঝতে পারছো? একটু ওই যে ফটোকপির টাইমে উলট পালট হয়ে গেছিল আর কি। আমরা টাইপ 6 করছি না, তোমরা 15 নাম্বার পেজে যাও, তাহলে টাইপ 7 পাবা। 15 নাম্বার পেজে যাও, টাইপ 7 পাবা। পাইছো? দেখো আমরা এখানে সান্দ্রতা বল শিখছিলাম। সান্দ্রতার বলের সূত্রটা কি ছিল? সান্দ্র বল এফ ইকুয়াল কি ছিল? ইটা এ ডিভি বাই ডি ওয়াই, এটা ছিল না? তারপরে স্টোকসের সূত্র, স্টোকস সূত্র, এইটাও কি ছিল? গোলকের ক্ষেত্রে সান্দ্র বল ছিল। ওয়ালাইকুম আসসালাম। জি আন্টি। সপ্তম আর অষ্টম সিকিউ নাকি স্যার একটু দেখাই দিতেন? সপ্তম অষ্টম সিকিউ জি, আমি ঠিক ক্লাস নিচ্ছি, ক্লাস শেষ শেষ করে হলে আপনি দেখাই দিন, ঠিক আমি আছে। একটু পড়াইছি নিয়ে যাবো। ঠিক আছে। দেখো স্টোকসের সূত্রটা কি ছিল বলো তো? 6 পাই ইটা আর ভি ছিল না? এইটাও সান্দ্রবল ছিল। কার ক্ষেত্রে সান্দ্রবল ছিল? গোলকের ক্ষেত্রে সান্দ্রবল ছিল। তোমার কি বাসায় পড়ো এগুলা? গতদিন তো এগুলো তো আগে পড়াই দিয়েছিলাম। এই যে এদিক দিয়ে সান্দ্রবলটা কাজ করে,
যখন এটা নিচে পড়ে তখন এই পরিমাণ ফোর্স কাজ করে। তারপরে তোমার প্রান্তবেগের সূত্রটা বলো, তোমরা বলিও না, তোমরা বলো প্রান্তবেগ ভি এর সূত্রটা বলো, বলো। 2r² g rho s minus rho f divided by 9 ইটা, এটা ছিল না? পড়ো বাসায়, পড়লে তো এই সূত্র পারার কথা ছিল না। ভাই করি ভাই বলো সূত্র বলো। তো গুণ করি ভাই 2r² g rho s minus rho f by 9 এটা রো এসটা কি? সলিডের তোমার ঘনত্ব, আর এফটা হচ্ছে ফ্লুইডের ঘনত্ব। রো এসটা হচ্ছে মেইনলি তুমি বাইরে থেকে যে পদার্থটাকে দিচ্ছ সেটার ঘনত্ব। এই কয়েকটা সূত্র ছিল, তোমাদের পড়া উচিত ভালোভাবে। এটা রো এসটা বাদ দাও। বুদবুদের ক্ষেত্রে ওই রো এসটাই হচ্ছে তোমার বুদবুদের ঘনত্ব। ওকে তো থাকে না আর কি ঘনত্ব আছে না 1.29 না বাতাসের ঘনত্ব? ওটা দিয়ে বই এই বই দিয়ে আছে মানে বুকে করছে না না ওইটা দিবা, নেগেটিভ আসবে এটা। 1 নাম্বার ম্যাথটা একটু দেখো, তোমরা বাসায় একটু ভালো মতো পড়বা, তোমরা ক্লাসও মিস দাও, বাসায় পড়ো না, তাহলে কিভাবে হবে? ষোলো নম্বর পেজের 1 নাম্বার ম্যাথটা একটু পড়ো। কি বলছে এখানে দেখো তো, একই আয়তন উপাদান এবং 0.5 × 10⁻⁻² ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট সিলিন্ডার ও একটি নিরেট গোলক পানিতে ছেড়ে দেওয়া হলো। তারপর হচ্ছে তোমার বলছে হচ্ছে বস্তুদ্বয়ের উপাদান ও পানির ঘনত্ব দেওয়া আছে, পানির সান্দ্রতা সহগও দেওয়া আছে। সান্দ্রতা সহগ কি বলতো? ইটাটা দেওয়া আছে। উদ্দীপকে সিলিন্ডারটি পানিতে ভেতরে খাড়াভাবে পতন হলে এর প্রান্তবেগটা নির্ণয় করতে বলছে। দেখি তো তোমরা নির্ণয় করো তো প্রান্তবেগটা, সূত্র তো দেওয়াই আছে, সবই তো দেওয়া আছে কোশ্চেনে। নিচে 17.2 হুম নিচে 17.2 মিটার আছে। এই সূত্র দিয়ে তো আমরা বের করতেছি, বলো এই সূত্রটা আলটিমেটলি তোমার ইসের ক্ষেত্রে ওইভাবে প্রযোজ্য না, সিলিন্ডারের ক্ষেত্রে প্রযোজ্যই না। এই সূত্রটা আমরা কার জন্য বের করছিলাম মনে আছে? গোলকের জন্য না? সূত্রের প্রমাণ যখন ধরছিলাম আয়তন কি ধরছিলাম? 4/3 πr³ πr²h, মনে আছে? সিলিন্ডারের ক্ষেত্রে এখন আমাদের ইউজ করা লাগতেছে, কারণ সিলিন্ডারের ক্ষেত্রে আমাদের সূত্র জানা নেই। বুঝতে পারছো? গোলক আর সিলিন্ডারের ধর্ম কি এক হবে যখন পড়তেছে? ভিন্ন হবে না, কিছু করার নাই, এটা ইউজ করে করতে হবে। বুঝতে পারছেন? এই একই কোন মুহূর্ত একই একই একই। ইন্টেন্স কথা কি ইন্টেন্স হুম দুটো সেম তো সবই সেম, ফোর্সও সেম আসবে, কারণ এটা কিন্তু আলটিমেটলি আসার কথা না, তাই না? কিন্তু আমাদের তো আর কিছু জানাও নাই। এর আগে বলতে আমাদের কলেজে দিই এইটা তো দিছিল রাজশাহী বোর্ডে, সিলেট বোর্ডে। পাশের চিন্তা কেন করবা? চিন্তা করবা যে ভাই 49 50 এরকম পাবো, এরকম 50 পাবো। স্বপ্ন হবে কেন ভাই? মানুষ পাচ্ছে না, পাচ্ছে তো। মানুষ তো এলিয়েন, আমি তো এলিয়েন।
তোমরা কি পারছো? তোমাদের কাছে শীট না থাকলে বলো, শীট তো দিছিলাম না তোমাদেরকে। দিনে বায়োলজি পড়তে বায়োলজি আমার এক পেজ পড়তে 1 ঘন্টা লাগতো ভাই। বায়োলজি ভালো লাগে না ভাই। একটুখানি আপডেটেড 2 পৃষ্ঠা করতে 1 ঘন্টা লাগে। হ্যাঁ, আমি তো তোমার তো তাহলে তো তুমি আমার থেকে দ্বিগুণ এফিশিয়েন্ট। 1 পৃষ্ঠা 1 ঘন্টা লাগায় পড়তাম, এরপরে সকালে উঠে পড়া ভুলে যাইতাম। আমি গাইছি। হ্যাঁ, কেউ কারোটা দেখিও না, নিজে নিজে করো। শীট পাও নাই? যাও তো পেয়েছিল। তোমার কি গ ঘ করছো দুইটাই? হুম, করাবো এটা। আজকে তো শেষ। আশা করি কয়টা বাজে? ঠিক আছে 18 ঠিক ছিল। 1 ঘন্টা হয়েছে। নেক্সট দিন হয়তো আধা ঘন্টা পড়াই, এরপরে নতুন চ্যাপ্টার শুরু করবো কালকেই। কালকের ক্লাসটা ইম্পর্টেন্ট। তরঙ্গ যদি তোমরা লাইভ ক্লাস না করো বোঝা অনেক কঠিন হবে। তরঙ্গ চ্যাপ্টারটা একটু মানে কনসেপচুয়াল, তোমার অনেক ভালো ডিপলি বোঝা লাগবে। তরঙ্গের সাথে সেকেন্ড চ্যাপ্টারের পেপারের একটা চ্যাপ্টার আছে ভৌত আলোক বিজ্ঞান, ওইটার মিল আছে। তরঙ্গ না বুঝলে ওইটা বুঝবে না, বুঝতে পারছো? থিওরি অনেকগুলো, কয়েকটা বই থেকে, একটা বই না। মানে বেশিরভাগ কোন জায়গা থেকে তখন ওই সময় আমি তো নোট করছিলাম কোন বই থেকে। হ্যাঁ, কলেজে 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 পড়ার সময় নিজের নোট আর কি। সমালোচনা করে 40 মিনিট 30 মিনিট সমালোচনা 10 মিনিট। ও অনলাইনে? না ভাই কলেজে কলেজে। ও না, কলেজে না, এগুলা এদের নিজে বাসায় পড়ছি, বাসায় নোট করছি। তবে আমাদের কলেজে অনেক ভালো পড়াইতো। যেমন আমি আইসিটি কখনো প্রাইভেট পড়ি না, আমাদের কলেজে, আমার এখনো কলেজের নোট আছে আইসিটি, এত সুন্দরভাবে সাজাই দিয়েছিল। তারপর আমাদের বায়োলজি একটা ম্যাম পড়াইতো, আফরোজা ম্যাম, এত ভালো পড়াইতো। উনি ক্লাসে বসায় পড়া মুখস্থ করাই দিত। 2-3 বেশি পড়াইতো না, একদিনে 3 পেজ পড়াইতো, 2-3 পেজ সুন্দর মতো নোট করে দিত, পড়া মুখস্থ হয়ে যেত। এমনভাবে নিজের আমাদের জলদিটা ওরকম। তারপরে আরেকটা ফিজিক্সের একটা ম্যাম ছিল আফরোজা ম্যাম, উনি বলেই দিছিল যে ক্লাসে যে তোমরা কারো প্রবলেম থাকলে ক্লাসে আমার ডেস্কে চলে যাবে। আমি প্রতিদিন ওনার কাছে যে আধা ঘন্টা ফিজিক্স বুঝতাম, অনেক ভালো বুঝাইতো। দেখো এখানে একটা কোশ্চেন বলছে, তোমরা কি 1 নাম্বারটা করছো পুরোটা? 2 নাম্বারটা দেখো। 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট এবং 8 মিলিমিটার পুরুত্বের একটি স্টিল প্লেটের নিচের পৃষ্ঠ অবলম্বনে আটকে উপরের পৃষ্ঠে বল প্রয়োগ করে ব্যবর্তন করা হলো। আচ্ছা, এটা অন্য টপিকের ম্যাথ উদ্দীপক। এখন আমাদের কোশ্চেনটা দেখো, স্টিলের ব্যবর্তন গুণাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, এরপরে প্লেটকে 8.5 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার সান্দ্রতার সহগের, তার মানে ইটাটা কত দেওয়া আছে? 8.5 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার সহগের তরলের 2 মিলিমিটার পুরু স্তরের উপর দিয়ে স্থাপন করে 500 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেটা বের করতে বলছে। তার মানে তোমার এখানে ডি ওয়াইটা কত দেওয়া আছে বলো তো? 2 মিলিমিটার না, ইকুয়াল 2 × 10⁻³ মিটার। এখন আসো, তোমার ভিটা কত দেওয়া আছে? 500 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন তুমি চিন্তা করো, তুমি লিকুইডের উপর দিয়ে প্লেটটাকে নিবা, তাই না? ধরো নিচে আছে লিকুইড, তারপরে লিকুইড একে পেছন দিকে সান্দ্র বলের সমান পরিমাণ ফোর্স দিবে, F সমান ইটা এ ডিভি বাই ডি ওয়াই, এই পরিমাণ ফোর্স দিবে না পেছন বিপরীত দিকে? তাহলে তুমি যদি একে সামনে নিতে চাও, তোমাকে মিনিমাম এতটুকু ফোর্স তো দেওয়া লাগবে নাকি?
তাহলে আমরা এটা বের করতে চাই। তাহলে ইটা এফ সমান ইটা এ ডিভি বাই ডি ওয়াই। ইটাটা কত দেওয়া 8.5, এটা কোশ্চেনে কত দেওয়া আছে দেখো তো 1 মিটার স্কোয়ার, ডিভি হচ্ছে 500 মিটার পার সেকেন্ড, আর ডি ওয়াইটা কত দেওয়া আছে 2 × 10⁻³ নিউটন। আচ্ছা, এই টপিকের বাকি ম্যাথগুলো ইজি আছে, এগুলো তোমরা নিজেরা করে নিও। এবার চলো আমরা টাইপ 8-এ যাব। টাইপ 4, 5, টাইপ 8 হচ্ছে 11 নম্বর পেজে আছে, দেখো পৃষ্ঠ টান। ভাই এদের ম্যাথ সবচেয়ে বেশি আছে কোনটা থেকে? কিসের থেকে? যে প্রথম যে টপিকগুলো আসছিল, যে ইয়ং এর গুণাঙ্ক, তারপর হচ্ছে পয়জনের অনুপাত, এই রিলেটেড ম্যাথগুলো বেশি আসে। মানে এগুলো খুব কমছে। এগুলো খুব তো কমই দিবে, এই টপিক থেকেও আসে। এই topic তুমি কোনো টপিক বাদ দেওয়ার সুযোগ নেই, বাট ওই টপিকগুলো বেশি আছে, শুরুর দিকে যে টপিকগুলো আছে। কিন্তু দেখা যাচ্ছে তুমি একটা ছোট টপিক বাদ দিয়ে গেছো, ওই টপিক থেকে সিকিউর দিয়ে দিচ্ছে। আচ্ছা, পৃষ্ঠটান মনে আছে? পৃষ্ঠটানের সূত্রটা কি ছিল বলো? পৃষ্ঠটানের সূত্রটা কি তোমরা বলো? পৃষ্ঠটান F/12 ছিল, F/L ছিল না, F/12 ছিল না, ছিল কি ছিল? পৃষ্ঠটান T ইকুয়াল তোমার ফোর্স বাই ভেজা অংশের দৈর্ঘ্য। এইটা ছিল না পৃষ্ঠটান? দেখো, তুমি যদি একে পানির মধ্যে ডুবাও, তাহলে এর এই সাইড আর এই সাইড ডুববে। তুমি আবার নিচের সাইড নিও না, কারণ নিচের সাইড তো পানির নিচে থাকে। পানির সাইডে কোন সাইড থাকে? এই সাইড আর এই সাইড। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে? F/, এটা এই সাইডের দৈর্ঘ্য হচ্ছে L, এই সাইডের দৈর্ঘ্য হচ্ছে L, এটার ক্ষেত্রে F/, কত হবে? 2L। আচ্ছা, আমি যদি একে ডুবাই তাহলে কি হবে? এটার ক্ষেত্রে এই সাইড ডুববে, এই সাইড ভেজা, এই সাইড ভেজা, এই সাইড ভেজা, এই সাইড ভেজা। তাহলে F/2 × A + B, মানে এটার পরিধি নিবা। আর আমি যদি একটা ইকে ডুবাই, দেখো ধরো এরকম একটা ওই যে এগুলোর নাম জানি কি, ভুলে গেলাম। হ্যাঁ, টিউবকে যদি ডুবাও, টিউবের এই বাহিরের অংশ তোমার ভেজবে এবং ভিতরের অংশ ভেজা থাকবে। তো বাহিরের অংশের পরিধি কত হবে বলো তো? বাহিরের অংশের ব্যাসার্ধ যদি RI হয়, আর ভেতরের অংশের আর আউট দাও, আর ভেতরের অংশের ব্যাসার্ধ যদি RIN হয়, তাহলে দুইটার পরিধি কি হবে? 2πr আউট প্লাস 2πr ইন নিয়ে নিতে পারো। এটা কি বুঝছো? এটার ক্ষেত্রে ভেজা অংশের দৈর্ঘ্য হচ্ছে এইটা। তো তোমার এটা ডিপেন্ড করবে যে কতটুকু অংশ ভিজতেছে। তো কোশ্চেনে যে এক্সামে তুমি কোশ্চেনগুলো আগে দেখে বোঝা লাগবে যে কতটুকু অংশ ভেজতেছে। তো চলো আমরা একটা ম্যাথ করি। আচ্ছা, কয়েনের ক্ষেত্রে কি হবে? তুমি যদি একটা কয়েনকে দাও, এটা ধরো একটা কয়েনকে দিলে এটা কি হবে বলো তো? 2πr, তাই না? কয়েনের তো জাস্ট একটা সাইডই ভিজতেছে। দেখো এখানে একটা ম্যাথ আছে যে এ ও বি দুইটি, এবং এই ম্যাথটা চট্টগ্রাম বোর্ড 17-তে আসছে, এরপরে আর কোশ্চেন আসে না এই টপিক থেকে। কি বলছে? এ ও বি দুইটি তরল পদার্থ যাদের ঘনত্ব দেওয়া আছে। প্রথমে এ তরল হতে 0.1 মিটার দৈর্ঘ্যের তারকে আনুভূমিকভাবে উপরে উঠানো হলো। পরে 4 মিলিমিটার ব্যাসার্ধের এত ঘনত্বের একটি লোহা এ ও বি উভয় তরলে ছেড়ে দেওয়া হলো। প্রান্তবেগ দেওয়া আছে। উদ্দীপকে তারটি উঠানোর সময় প্রযুক্ত বলের মান নির্ণয় করতে বলছে। ও আচ্ছা, ঠিক আছে। খেয়াল করে এখানে কি বলছে? এ ও বি দুইটি তরল যাদের ঘনত্ব দেওয়া আছে 1000 ও 800। আচ্ছা, এ তরলের পৃষ্ঠটানটা দেওয়া আছে না? পৃষ্ঠটান কত দেওয়া আছে? T = 72 × 10⁻³ নিউটন পার মিটার। আচ্ছা, এটা কি এ তরলটা কি মেনলি ওয়াটার না? ওয়াটারের পৃষ্ঠটান, এটা মুখস্থ রাখবা বেটার আর কি। বুঝতে পারছো? এটা এখানে তো দেওয়া আছে, কিছু ক্ষেত্রে নাও দেওয়া থাকতে পারে।
আচ্ছা, প্রথমে এ তরল হতে 1 মিটার দৈর্ঘ্যের তারকে, দেখো এ তরলে এরকম একটা তার ছিল, খেয়াল করো, এরকম একটা তার এ তরলে ছিল 1 মিটার দৈর্ঘ্যের। তো তার যদি থাকে, তারের এই সাইডও ডুববে, ভেজা থাকবে, এই সাইডও ভেজা থাকবে না? তো এই এ তারের ক্ষেত্রে ভেজা অংশের দৈর্ঘ্য কত হবে? 2L হবে, বুঝতেছো? আর পৃষ্ঠটান টিটা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে, তোমাকে কি বের করতে বলছে? একে যখন তুমি উঠাবা একটা ফোর্স দিতে হবে। কোন ফোর্স দিতে হবে? দেখো, তুমি যখন একে পানিতে দিচ্ছ, পানিটা একে কোন ফোর্স দিয়ে টানতেছে? পৃষ্ঠ টানের জন্য একে ধরে রাখছে। তো তুমি যখন একে পানিতে উঠাবা, পানি থেকে ওই পৃষ্ঠ টানের বিপরীতে একটা ফোর্স দেওয়া লাগবে। অবশ্যই পৃষ্ঠ টানের জন্য যে ফোর্সটা হচ্ছে ওই ফোর্সের সমান পরিমাণ ফোর্স দেওয়া লাগবে। তাহলে তোমাকে এই ফোর্সটা বের করতে বলছে, বুঝতে পারছো? তাহলে আমাকে টি সমান কি হবে? F/2L। তাহলে টি এফ সমান টি ইন্টু 2L। দেখো একদম ইজি ম্যাথ। 72 ইন্টু 10⁻³ 2 গুণ এলটা কত দেওয়া? 0.1 মিটার। কয়টা বাজে? আচ্ছা, আজকে এইটুকু পর্যন্তই থাক। কালকে আমরা এই টপিকটা আধা ঘন্টা পড়বো, পড়ে নতুন চ্যাপ্টার শুরু করব। তো কালকে একটু কেউ পড়া মিস দিও না, বুঝছো? কারণ কালকে ক্লাসটা ইম্পর্টেন্ট, নবম চ্যাপ্টার আমরা শুরু করব। কালকে 7টায় পড়া, পরশু লাস্ট করা হবে। ঠিক আছে, কালকে পড়ায় ফিজিক্স সব দিয়ে দিই। একটু অফ করো।